নমস্কার। আমাদের আজকের এপিসোডে আমরা এই মুহূর্তে আমাদের সঙ্গে পেয়েছি হিঙ্গলগঞ্জ বিধানসভার তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আনন্দ সরকারকে। ভোটের প্রাক মুহূর্তে আমরা তার সঙ্গে কিছু কথা বলবো। আমরা আর কদিন পরেই রাজ্যের প্রথম দফার নির্বাচন এবং তারপরেই আপনার এই এলাকার নির্বাচন। সারাদিন বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সারছেন, আপনার চেহারায় তার প্রতিচ্ছবি স্পষ্ট। কিভাবে নিজেকে সুস্থ রাখছেন? সকালবেলাতে 9টার সময় বাড়ি থেকে বেরোবার আগে একটু ছাতু, হালকা ফলমূল খেয়ে যাত্রা শুরু করি। তারপরে দুপুরবেলাতে ডাল, বেগুন ভাজা, 1 পিস মাছ, বিকেলবেলাতে হালকা একটু ফল, বাদ বাকি সময়টা চা বিস্কুট খেয়ে কাটাচ্ছি। একেবারেই একদম নিপাট বাঙালি মানুষ, সেই বাঙালিয়ানার উপর ভর করেই সারাদিন চলছে। এবার আসি রাজনীতির কথায়। সারাদিন কর্মক্লান্ত হয়ে বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার সারছেন, ভোটের আর 8 দিন বাকি। কি বুঝছেন, কি হতে পারে আপনার বিধানসভা এলাকায়? কতটা আশাবাদী? দেখুন, জনগণের যে উচ্ছ্বাস এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে কৃতজ্ঞতা এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশকে পাথেয় করে যে গ্রামগুলো বা বুথগুলোতে ডোর টু ডোর যাচ্ছি, বিশেষ করে মায়েদের যে উচ্ছ্বাস, সেটা চোখে পড়ার মতো। এমন কোনো গ্রাম নেই, এমন কোনো পাড়া নেই, এমন কোনো বুথ নেই যেখানে গেলে মায়েদের উপস্থিতির সংখ্যাটা পুরুষের চেয়ে বেশি, এবং তারা যেভাবে আপ্যায়ন করে এবং মানুষকে যে একটা মেলবন্ধনের মধ্যে রাখতে হয়, সেটা দেখে আমি অভিভূত। আপনি কি আশাবাদী নাকি কনফিডেন্ট জয়ের ব্যাপারে? 100% কনফিডেন্স। এবং 17 তারিখের মিটিংটা দেখার পরে আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও, আপনারা লক্ষ্য করেছেন, মায়েদের উপস্থিতিকে সামনে রেখে তিনি বাধ্য হয়েছেন গড় হয়ে মায়েদেরকে প্রণাম করতে। তথাপি আমিও যখন আমার প্রার্থী পরিচিতি নিয়ে উনি বলছিলেন, আমার লং টাইম যে রাজনৈতিক জীবন, সেই প্রেক্ষাপটের উপরে দাঁড়িয়ে তিনি যখন ব্যাখ্যা করছিলেন, আমিও অভিভূত হয়ে গেছিলাম, আপ্লুত হয়ে গেছিলাম। আমিও মায়েদেরকে সসম্মানে গড় হয়ে প্রণাম করে নিজেকে ধন্য মনে করছি। আপনি বিধানসভার ক্যান্ডিডেট হয়েছেন, তবে তার আগে বা বিভিন্ন সময় আপনাকে ব্যক্তিগতভাবে কোথাও সোশ্যাল মিডিয়ায় বা কোথাও আক্রমণ করা হতো যে তৃণমূল কংগ্রেসে ছিলেন না, এরকম। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনার দলেরই সেকেন্ড ইন কমান্ড, তিনি যখন আপনাকে আপনার পুরো রাজনৈতিক জীবনের একটা চিত্র সেই মিটিং এ উপস্থাপন করলো, তাহলে যারা নিন্দুক ছিল তাদের কি সপাটে চর কষানো? দেখুন, রাজনৈতিক জীবনে ঘাত প্রতিঘাত আসে, কিছু নিন্দুক থাকে, তারা সবসময়ই আপনাকে সমালোচনা করবে। পার্টি তৃণমূল কংগ্রেস, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে জনসভাতে এসে তিনি জনসমক্ষে মানুষের সামনে যখন আমার রাজনৈতিক জীবন কাহিনীটা বিশ্লেষণ করলেন, আমার মনে হয় সমস্ত নিন্দুকদের মুখে ছাই দিয়েছেন। আপনি যেমন কনফিডেন্ট, আপনার অন্যতম প্রতিপক্ষ এই বিধানসভায় বিজেপির যিনি ক্যান্ডিডেট, তিনিও কিন্তু
100% আশাবাদী বলে দাবি করছেন, কি বলবেন? আমার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন বিজেপির রেখা পাত্র মহাশয়া, তিনিও লোকসভাতে দাঁড়িয়েছিলেন, 100% কনফিডেন্ট ছিলেন, এবং তারপরে দেখা গেল প্রায় 3.5 লাখ ভোটে পরাজিত হয়েছে। এই হিঙ্গলগঞ্জ বিধানসভার নির্বাচন শেষ হওয়ার পরে 4 তারিখে যখন গণনা হবে, তখনও দেখতে পাবেন যে তিনি বিপুল ভোটে পরাজিত হচ্ছেন। বিভিন্ন জায়গায় হিঙ্গলগঞ্জে মানুষ যেমন আপনাকে সমর্থন দিচ্ছে, তবে বিভিন্ন জায়গায় কিন্তু এরকম কিছু প্রতিচ্ছবিও ভেসে উঠছে, যেখানে রাস্তাঘাট, নদীর বাঁধ, পানীয় জল, বিভিন্ন সমস্যা আছে। কি মনে করেন, সত্যি কি বাস্তবে চিত্রটা এরকম? আর অবস্থাটা কি পাল্টাতে পারে? অবস্থাটা অবশ্যই পাল্টাবেন, কারণ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছেন হিঙ্গলগঞ্জ মানুষের সুখ দুঃখের ভাগিদার হওয়ার জন্য, এবং আমাকে নিমিত্ত মাত্র প্রার্থী করেছেন দিদি। 294টা কেন্দ্রেরই প্রার্থী, এবং উন্নয়নের নিরিখে সমস্ত দায় দায়িত্ব সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিজের কাঁধে তুলে নিয়েছে, এবং টাইম টু টাইম যাতে আমার সঙ্গে যোগাযোগ থাকে সেটাও তিনি মঞ্চে ঘোষণা করেছেন। এর চেয়ে বড় প্রাপ্তি আমার জীবনে আর কিছু হতে পারে বলে মনে হয় না রাজনৈতিক জীবন। আপনার বিধানসভা এলাকায় আগামী কয়েকদিনের মধ্যে হেভিওয়েট নেতৃত্ব বিরোধী দলের তারাও মিটিং করতে আসবে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কোনো পরিবর্তন কি হতে পারে? কোনো প্রভাব পড়তে পারে? বিরোধী নেত্রী রেখাপাত্র মহাশয়া লোকসভার নির্বাচনে দাঁড়ানোর পরেও দিল্লি থেকে যারা ডেলি প্যাসেঞ্জার এসেছিল তারাও গ্যারান্টি দিয়ে গেছিল বসিরহাট লোকসভায় জিতবে। দিল্লি থেকে যত ডেলি প্যাসেঞ্জার আসবে, বাঙালি সিট দ্বারা তত উঁচু করে তাদের আত্মমর্যাদা, কৃষ্টি, সংস্কৃতি সবটাকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিযোগিতার দৌড়ে আরো বেশি বেশি করে এগিয়ে যাবে। ভোটের মুখেই আমরা দেখলাম দীর্ঘদিন পরে এখানেই হিঙ্গলগঞ্জের দায়িত্ব পেলে ফিরোজ কামাল গাজী, কতটা ভোটের প্রভাব পড়বে? আর তারপরেই আমরা আবার দেখলাম হাসনাবাদে আপনাদের হাত ধরেই বেশ কিছু মানুষজনও, আপনার এবং ওনার হাত ধরে বেশ কিছু মানুষজন আবার তৃণমূলে ফিরলেন। কতটা এফেক্ট পড়বে আপনাদের দুজনের কম্বিনেশন? দেখুন, মানুষ চুপ করে বসেছিল, বেশ কিছু মানুষ প্রত্যেকটা পঞ্চায়েতে যারা বর্ষিয়ান লিডার ছিলেন তারা সবাই মাঠে নেমে পড়েছেন। আর দ্বিতীয়ত, বিশেষ করে কংগ্রেস বিজেপি থেকে বহু মানুষ টিএমসিতে যোগদান করেছেন। সর্বোপরি বাবু মাস্টার অর্থাৎ ফিরোজ কামাল গাজী, উনিও পেরিফেরির বাইরে ছিলেন, তিনিও জেলা নেতৃত্বের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। পার্টি যত ঐক্যবদ্ধ চেহারা নিচ্ছে তত বেশি শক্তিশালী হবে, এবং জয়ের ক্ষেত্রে আমরা এই জন্য 100% আশাবাদী। তৃণমূলের সর্বস্তরের সমস্ত নেতা কর্মী যারা আছে আপনার বিধানসভা এলাকায় সবাই কি সম্মিলিত হয়েছে? তৃণমূলের 11 সালের আগে যে সমস্ত কর্মী ছিলেন, বিশেষ করে কালীতলা, যোগেশগঞ্জ, সাহেবখালী, দুলদুলি, গোবিন্দকাঠি, এই মানুষগুলো বর্ষিয়ান লিডার যারা, প্রত্যেকে তারা মাঠে নেমে পড়েছে, এবং তাদের লড়াই সংগ্রামের ইতিহাস বিগত দিনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল। তারা মাঝখানে কিছুটা আমাদের নেতৃত্বের দুর্ব্যবহারে বলুন আর আঘাত পেয়ে বলুন, যারা বসেছিলেন আজকে তারা সবাই মাঠে নেমেছেন। এটা আমার পার্টির পক্ষে মঙ্গলজনক, এবং আগামী দিনে আরো ঐক্যবদ্ধ চেহারা
হিঙ্গলগঞ্জের মাটিতে আপনারা দেখতে পাবেন। এই আপনার বিধানসভা এলাকাতেই হাসনাবাদ পঞ্চায়েত, সেটা কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপির দখলে ছিল। সেই জায়গায় বিষয়টা কি কঠিন, নাকি আপনারা পুনরায় সেই জায়গা রিকভার করতে পারবেন মনে মনে করছেন? হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা বিচ্ছিন্ন ছিল তারা সম্মিলিত প্রয়াসে হাসনাবাদ গ্রাম পঞ্চায়েত খুব তাড়াতাড়ি পুনরুদ্ধার হবে। আমাদের একদম শেষ পর্যায়ে, যদি আপনি এই হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন এবং বিধানসভায় পৌঁছান, এই হিঙ্গলগঞ্জের মানুষের জন্য কি কি দরবার করবেন বিধানসভায়? দেখুন, এই বিধানসভার জন্যে, সুন্দরবনবাসীর জন্যে আমার সেকেন্ড ইন কমান্ড সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হয়েছে। সেখানে আমি দাবি রেখেছি হিঙ্গলগঞ্জ মানুষের যে স্বাস্থ্য পরিষেবা, সেই স্বাস্থ্য পরিষেবা যাতে উন্নত মানের করা যায় এবং মানুষের যে পানীয় জলের কষ্ট, কারণ আপনারা জানেন হিঙ্গলগঞ্জ বিধানসভা 15টা অঞ্চল বেষ্টিত বিধানসভা। এই বিধানসভাতে সব পঞ্চায়েতে মিষ্টি জল পাওয়া যায় না, সেটা গঙ্গার জল মিঠা করে যাতে পানীয় পরিশ্রুত জল হিসাবে সাধারণ মানুষের দরজায় দরজায় পৌঁছে দেওয়া যায়, তার ব্যবস্থা মাননীয় মুখ্যমন্ত্রী গ্রহণ করেছেন। এবং আপনারাও দেখেছেন যে কাটাখাল নদী তলা দিয়ে পাইপ পার করে হাসনাবাদের এপারে পুড়ে তোলা হয়েছে। সেই জন্যে আর পাইপ লাইনের যা কাজকর্ম ছিল সেগুলো একটু শিথিলতা চলছে। কারণটা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের সম্মিলিত প্রয়াসে এই জল জীবন মিশন প্রকল্পটা চালু হয়েছিল, কিন্তু গত 18 মাস দেখা গেল সেন্ট্রাল গভর্নমেন্ট 1 পয়সা না দিলেও আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দায়িত্ব নিয়ে যাতে মানুষ গঙ্গার পরিশ্রুত পানীয় জল পান সেদিকে দৃষ্টি রেখেছেন। তৃতীয়ত হলো নদী বাঁধ, একটা ভীষণ সমস্যা হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রের, কারণ টোটালটাই নদীমাতৃক এলাকা বলা যায়। তথাপিও আপনারা দেখেছেন 8 থেকে 9 কিলোমিটার কংক্রিটের বাঁধ নির্মাণ হয়ে গেছে এবং আগামী দিনে যাতে নদী বাঁধগুলো শক্তপোক্ত হয় এবং যাতে আরো কংক্রিট বাঁধ বেশি বেশি করে করা যায় সে ব্যাপারে আমাদের সবুজ সেনাপতির দৃষ্টি আমি অলরেডি আবেদন রেখেছি। তার সামনে সমস্ত বিষয়টা নিয়ে আলাপ আলোচনাও হয়েছে এবং এদিনের মিটিং থেকে আপনারা নিশ্চয়ই বার্তা পেয়েছেন যে সুন্দরবনবাসীর জন্য কি কি পরিকল্পনা আমাদের রাজ্য সরকার গ্রহণ করেছে বা আগামী দিনে যাতে সেগুলো আরো বিস্তার লাভ করে সে ব্যাপারে সচেষ্ট হবে। অনেক অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ সঙ্গে ছিলাম হিঙ্গলগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আনন্দ সরকারের। তিনি জয়ের ব্যাপারে কনফিডেন্ট এবং তিনি যদি বিধানসভায় যান, হিঙ্গলগঞ্জের মানুষের জন্য পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, নদীবাঁধ সহ বিভিন্ন রকমের উন্নয়নকে তিনি লক্ষ্যমাত্রা করবেন, এটাই তিনি জানাচ্ছেন। তবে তার আগে আমাদের ফল প্রকাশের দিকে নজর রাখতে হবে, অর্থাৎ আগামী কয়েকদিনের মধ্যেই এই হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোট এবং তার কয়েকদিন পরে ভোটের ফলাফল, সেদিকে আমরা নজর রাখবো এবং তারপর আবার আমরা ফিরবো এই এপিসোডে। ততক্ষণ ধন্যবাদ।